হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যাপেস ক্লাসেস অ্যান্ড মুক। তাহলে আমরা চলে এসেছি ক্লাস 8 এবং আমাদের এই ক্লাস 8-এ আজকে হবে হচ্ছে টেন্স। ওকে, এবং আমাদের ক্লাস 7 পর্যন্ত আমাদের পার্টস স্পিচগুলো সব কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমরা যারা যারা ভিডিওগুলো দেখোনি, তোমরা আমার এই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে একবার ভিডিওগুলো দেখে নাও। ওকে, তো পার্টস স্পিচটা জানাটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ওকে, তো আমরা আজকে টেন্স করাবো। তো টেন্সের মধ্যে আমি চেষ্টা করব সম্পূর্ণটা করানোর একটা ভিডিওর মাধ্যমে। তো ভিডিওটা করতে গিয়ে কিন্তু অনেকটা লেন্দি হতে পারে, ঠিক আছে? তো তোমরা কিন্তু অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওগুলি একদম মন দিয়ে দেখবে, ঠিক আছে? ভিডিওটা একদম মন দিয়ে দেখবে। তো দেখো, আমরা আজকে পড়াবো হচ্ছে টেন্স। ওকে, তো টেন্স আমরা জানি, টেন্স মানে হচ্ছে বাংলায় বলা হচ্ছে কাল, তাই তো? তো এটা সময়কে নির্ধারণ করে। তো আমরা জানি যে প্রেজেন্ট টেন্স মানে হচ্ছে বোঝা হচ্ছে বর্তমানকাল, এবং পাস্ট বলতে বোঝা হচ্ছে অতীতকাল, এবং ফিউচার টেন্স মানে বোঝা হচ্ছে ভবিষ্যৎকাল, তাই তো? তো টেন্সের মাধ্যমে আমরা পড়ব যে সময়ের জন্য কিভাবে আমাদের সেন্টেন্সটাকে মানে পরিবর্তন হয়, সময়ের সাথে সাথে আমাদের সেন্টেন্সের স্ট্রাকচারটা পরিবর্তন হয়। তো সেই ব্যাপারগুলো আমরা আজকে শিখব, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা টেন্সকে আবার আমরা কি করতে পারি, 4 ভাগে ভাগ করতে পারি, ঠিক আছে? সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক আছে? আমরা সিম্পলকে ইনডিফিনিটও বলতে পারি, ঠিক আছে? তো দেখো, মানে এর মানে হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস এভাবে আসবে। আবার পাস্টের ক্ষেত্রেও তাই, পাস্ট সিম্পল, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, ঠিক এইভাবে চলবে। তো দেখো, আমরা এখন যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই সিম্পল বা ইনডিফিনিটটা আলোচনা করব। এই ইনডিফিনিটের মধ্যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিনটেই আমরা আলোচনা করব। দেখো, প্রথমে আসি হচ্ছে প্রেজেন্ট টেন্সের মধ্যে প্রেজেন্ট ইনডেফিনিট, বা আমরা বলতে পারি প্রেজেন্ট টেন্স, ঠিক আছে? তো আমরা বলতে পারি যে সিম্পল প্রেজেন্ট, ঠিক আছে? তো সিম্পল প্রেজেন্ট বা প্রেজেন্ট ইনডিফিনিট সম্বন্ধে আমরা জানবো। দেখো, এই সেন্টেন্সের কিছু নিয়ম বলার আগে আমি বলি যে এই সেন্টেন্সের তোমার কি কি ধরনের সেন্টেন্স এই প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টে থাকে, ঠিক আছে? দেখো, যখন কোনো নিত্য সত্য, যখন আমি বলবো কোনো নিত্য সত্য বা ইউনিভার্সাল ট্রুথ, ঠিক আছে? যেমন দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, আমরা সবাই জানি সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। তারপরে এমন কোনো হ্যাবিট, কোনো অভ্যাস বোঝাচ্ছে, ঠিক আছে? বা কোনো রেগুলার অপশন, মানে কোনো রেগুলার অ্যাকশন বোঝাচ্ছে, যে কাজটা প্রতিদিন ঘটে, ঠিক আছে? তো সেরকম বোঝাচ্ছে। এইসব সেন্টেন্সগুলো কিন্তু প্রেজেন্ট টেন্সে আসে, ঠিক আছে? আমরা উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝাবো। এখন আমি বলি স্ট্রাকচারটা। দেখো, প্রেজেন্ট ইনডিফিনিট বা প্রেজেন্ট সিম্পল প্রেজেন্টের ক্ষেত্রে আমরা যে স্ট্রাকচারটা ফলো করব সেটা হচ্ছে, প্রথমে লিখবো হচ্ছে সাবজেক্টে পরে আসবে হচ্ছে ভার্বের V1 বা ভার্বের বেসিক ফর্ম, যেটা মূল ভার্ব, সেটা আসবে, ঠিক আছে? তারপর আসবে হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? তো সাবজেক্টের জায়গায় কী বসতে পারে, নাউন বসতে পারে বা প্রোনাউন বসতে পারে, ঠিক আছে? এবং অবজেক্টের মধ্যে কি বসবে, অবজেক্টের মধ্যে যে অবজেক্ট পার্টটা, সেটা আমি ফার্স্ট ক্লাসে বলেছিলাম যে অবজেক্ট কোনটাকে বলে, তো সেটা বসবে, ঠিক আছে? তো দেখো, সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে এই V1 মানে ভার্বের বেসিকের সাথে কি বসবে, হয় এস যুক্ত হবে বা ইএস যুক্ত হবে, ঠিক আছে? কিন্তু যদি এই সাবজেক্টটা যদি প্লুরাল হয়, প্লুরাল মানে একের বেশি, তখন তখন কি হবে, তখন কিন্তু এই V1-এ শুধু V1টাই বসবে। দেখো, আমি এখানে রুলস দিয়ে সুন্দর করে বলেছি, সাবজেক্ট V1 ইএস প্লাস অবজেক্ট, এবং সাবজেক্ট শুধু V1 প্লাস অবজেক্ট। এটা হচ্ছে প্লুরালের ক্ষেত্রে, এটা হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে, ঠিক আছে? তোমরা কিন্তু এইগুলো কিন্তু খাতার মধ্যে অবশ্যই নোট করবে, ঠিক আছে? যেমন দেখো, আমি সিঙ্গুলার দিয়ে কিছু উদাহরণ দিচ্ছি। দেখো, দ্য গার্ল সিংস এ সং, মানে গার্লটা গান করে, ঠিক আছে? মানে গায় একটা গান, ঠিক আছে? তো এখানে দেখো, দ্য গার্ল মানে কি বলেছে, সিঙ্গুলার বোঝাচ্ছে, সিঙ্গুলার, এটা তোমার নাউনটা, ঠিক আছে?
তাই কি বসেছে, সিংস বসেছে, ভার্বের পরে এসেছে, মেইন ভার্ব হচ্ছে সিং, সিংয়ের পরে একটা এস বসেছে, তারপর হচ্ছে এ সং, ঠিক আছে। তো এবং প্লুরাল ক্ষেত্রে এটা বসেছে, ঠিক আছে, দ্য গার্লস, তারপর বসেছে সিং। তো এই সেন্টেন্সটা হচ্ছে এমন একটা সেন্টেন্স যেটা দিয়ে ও কোনো রেগুলার হ্যাবিটকে বোঝাচ্ছে, কোনো রেগুলার হ্যাবিটকে বোঝাচ্ছে যে মেয়েটা গান করে। মেয়েটা নিশ্চয়ই কোনো গান, মেয়েটা কিন্তু গান করছে সেটা বলছে না, মেয়েটা গান করে, মানে তার হয়তো গান করাটা তার এক প্রকার নেশা বা পেশা, ঠিক আছে, যে প্রায় প্রতিদিন করে। বোঝা গেল? তারপর দেখো আমি কিছু সেন্টেন্স আমি বলি যেগুলো হচ্ছে প্রেজেন্ট, সিম্পল প্রেজেন্টের মধ্যে পড়ে, ঠিক আছে। তোমরা কিন্তু আমার কথাগুলো খুব ভালো করে শুনবে, মন দিয়ে শুনবে, ঠিক আছে, তাহলে অবশ্যই একবারই বুঝতে পারবে। দেখো, যখন আমি কোনো সেন্টেন্সে, যখন আমি এইভাবে বলবো যে আমি কোনো একটা কাজ সেটা আমি প্রতিদিন করি বা অলমোস্ট প্রতিদিন করি, এটা আমার অভ্যাস, বা আমি এই কাজটা আমি রেগুলার করি, সেই সেন্টেন্সগুলো কি হয়, সিম্পল প্রেজেন্টে হয়, ঠিক আছে, বা আমি প্রেজেন্ট ইনডিফিনিট বলতে পারি। সিম্পল প্রেজেন্ট মানে কি হবে, আমি সাবজেক্টের পরে সিম্পল কথা, আমি যে সাবজেক্ট দিব এরপরে ভার্বের বেসিক ফর্মটা বসাবো, আমি কিন্তু আর কোনো কিছু চেঞ্জ করব না। আর সাবজেক্ট যদি প্লুরাল হয় বা সিঙ্গুলার হয় তাহলে আমি বা বেসিক ফর্মের পরে ইএস বা এস বসাবো, বাস এতটুকুই, ঠিক আছে। যেমন দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু সেই স্ট্রাকচারেই বানানো আছে। যেমন দেখো, যখন কোনো রেগুলার অ্যাকশন হচ্ছে, ঠিক আছে, বা আমি বলতে পারি হ্যাবিট হচ্ছে, কোনো একটা হ্যাবিট হচ্ছে, অভ্যাস হচ্ছে, তখন দেখো আমি সেন্টেন্সটা লিখেছি, যেমন দেখো, আই গেট আপ এভরি ডে অ্যাট 5 o'clock, মানে আমি প্রতিদিন উঠি ঘুম থেকে কটায়, 5টার সময়, ভোর 5টার সময় ঘুম থেকে উঠি। তো এটা কি, অবশ্যই সেটা কি একটা রেগুলার হ্যাবিটের কথা বলা হচ্ছে, রেগুলার প্রতিদিনই এই কাজটা ঘটছে। তাই দেখো এখানে কি দিয়েছে, আই গেট দিয়েছে, ঠিক আছে, আই গেট আপ, ঠিক আছে। তারপর দেখো আরও সেন্টেন্স আমি দিয়েছি, যেমন দেখো, হি স্মোকস, মানে সে স্মোক করে, ধূমপান করে, তো হি স্মোকস, তো হিটা কি একটা সিঙ্গুলার, ঠিক আছে, তাই কি স্মোকের পরে কি হয়েছে, স্মোকস হয়েছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তোমার, আরও বাকি উদাহরণগুলো দেখে নাও একবার। যেমন দেখো, দ্য ট্রেন লিভস অ্যাট 5:20, ঠিক আছে, দ্য পিএম লিভস ফর জাপান নেক্সট উইক, এটা কিন্তু দেখো, হ্যাঁ, যে সে পিএম উনি সামনের উইকে যাচ্ছে, কোথায়, জাপানে যাচ্ছে, ঠিক আছে। তো তাহলে এটা অনেকে ভাবতে পারো যে এটা তো ফিউচার হবে, উইল হবে, কিন্তু না, এটা একদম নিয়ার ফিউচারের কথা বলা হচ্ছে, মানে একদম খুব কাছের ফিউচার। তখন আমরা কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিটি আমরা সেন্টেন্সগুলো দিয়ে দিই, ঠিক আছে। আবার আরেকটা জিনিস তোমরা মাথায় রাখবে যে প্রেজেন্ট ইনডিফিনিটি কিন্তু কি হয়, যে নিউজ পেপারে যে হেডলাইনগুলো সেগুলো কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিটি করা হয়, ঠিক আছে, এবং যে খেলা যে কমেন্টারিগুলো হয়, ঠিক আছে, সেগুলো কিন্তু এই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সেই করা হয়। আমি এটার উদাহরণটা আমি পরবর্তী ক্লাসে দেবো, হ্যাঁ, যখন আমি এমসিকিউ করাবো তখন আমি দেব। তো দেখো, আর টেন্সের মধ্যে দেখো আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই প্রেজেন্ট ইনডিফিনিটের মধ্যে, সেটা হচ্ছে আমরা যখন কোনো কোয়েশ্চেন করব, প্রেজেন্ট ইনডিফিনিটে যখন কোনো কোয়েশ্চেন করব, তখন দেখো কীরকম স্ট্রাকচারটা হবে সেন্টেন্সের, একবার দেখে নাও। তো আমরা এখন কিছু দেখে নেব যে আমরা যখন কোনো সেন্টেন্সকে, যখন আমি প্রশ্নসূচক, যখন মানে আমরা যখন কোনো সেন্টেন্সকে ইন্টারোগেটিভ বানাই, ঠিক আছে, যখন সেটা প্রশ্নে যখন তৈরি করি, তখন আমরা দুইভাবে সেন্টেন্সটাকে তৈরি করতে পারি। একটা হচ্ছে WH ওয়ার্ড বসিয়ে সামনে, মানে হোয়াট, হুইচ, হু, এগুলো বসিয়ে, এবং আরেকটা করতে পারি, সেটা হচ্ছে একটা সেন্টেন্সে সেটার যে হেল্পিং ভাবটা রয়েছে বা অক্সিলারি ভাবটা রয়েছে সেটাকে আমরা সামনে নিয়ে কী করতে পারি, সেটাকে কোশ্চেন বানাতে পারি, ঠিক আছে। তো এখানে লক্ষ্য করো যে ডু দিয়ে আমরা সেন্টেন্স তৈরি করতে পারি, তাই না, আমরা ডু দিয়ে সেন্টেন্স করতে পারি। আবার অনেক সময় আর, ইজ, ঠিক আছে, এগুলো দিয়েও আমরা সেন্টেন্স তৈরি করতে পারি অক্সিলারি ভাবগুলোকে সামনে নিয়ে। তো এখানে এই প্রেজেন্ট টেন্সটা যে আছে সেটা কিন্তু মানে
সিম্পল প্রেজেন্ট টেন্সে আমরা যখন কোনো মানে প্রশ্ন করব তখন কিন্তু আমরা কি করব, ডুটা সামনে বসাবো, ঠিক আছে। ডু দিয়ে আমরা সেন্টেন্সটাকে তৈরি করব। তো দেখো এখানে বলেছে যে ডু ইউ স্পিক ইংলিশ। তো এর মানে কি, এর মানে হচ্ছে তুমি কি ইংলিশে কথা বলতে পারো। ডু দে ওয়ান্ট টু কাম উইথ মি, তারা কি আমার সাথে আমার সাথে আসতে চায়। ডু দে, তারা কি আসতে চায়। তো এখানে দেখো লক্ষ্য করো যে যখন আই, উই, দে, ইউ বা এমন কোনো সাবজেক্ট থাকবে যেটা হচ্ছে প্লুরাল, তখন তার আগে কী বসবে, ডু বসবে। এবং যখন হি, শি, ইট বা কোনো সিঙ্গুলার কিছু থাকবে, সিঙ্গুলার কোনো সাবজেক্ট থাকবে, তখন কি বসবে, তখন ডাজ বসবে। তো ডাজ বসলে কিন্তু সাবজেক্টের কিন্তু যে ভার্বটা থাকবে, সাবজেক্টের পরে যে ভি ওয়ানটা কিন্তু চেঞ্জ হবে না, ভি ওয়ানই থাকবে কিন্তু। এটা কিন্তু অনেকে গন্ডগোল করে, ঠিক আছে। এই দেখো ডাজ বসার পরেও কিন্তু ভি ওয়ান বসেছে, মানে ভার্বের বেসিক ফর্মটাই বসেছে, ঠিক যেভাবে ডু বসার পরেও ভার্বের বেসিক ফর্মটা বসেছিল। যেমন দেখো তোমরা উদাহরণ দিয়ে বুঝতে পারবে, ঠিক আছে। আমি বললাম যে সে কি চকলেট খেতে ভালোবাসে, মানে সে কি চকলেট পছন্দ করে। এই যে আমি একটা সুন্দর একটা সেন্টেন্স আমি বললাম, এটাকে যদি আমি ইংলিশে ট্রান্সলেট করি তখন কি হবে। তো দেখো আমি বললাম যে সে কি পছন্দ করে চকলেট। সে মানে কি, এখানে হি হবে বা শি হবে, তাই তো। মেয়ে হলে শি, ছেলে হবে যখন কি হি। তো আমি বললাম যে শি, তো তো কি ডু, তাহলে কী হবে, ডাস, তাই তো। আমরা জানি যে যখন শি থাকবে, হি থাকবে, তখন কী হবে, তার আগে ডাস হবে। আর আমি এটা প্রশ্ন করছি, তো দেখো ডাস শি লাইক, চকলেট। তো এখানে লক্ষ্য করো, এখানে কিন্তু লাইক হয়েছে। আমি কিন্তু কখনোই কি দিতে পারবো না, লাইকস দিতে পারবো না, আমাকে লাইকই দিতে হবে, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা, ঠিক আছে। আবার আমি যখন কোনো নেগেটিভ কিছু বলবো তখনও কিন্তু কি হবে, তখনও কিন্তু এই যে এরকমই হবে, হ্যাঁ। তখন ডাজ নট হয়ে যাবে। যেমন দেখো যে জন ডাজ নট স্পিক ফ্রেঞ্চ, ঠিক আছে। তো এই যে সেন্টেন্সগুলো কিন্তু তোমাকে আমি আরেকটা ভিডিওতে আমি খুব সুন্দর করে বলবো, আমি এখানে জাস্ট বেশি একটা সময় আমি দিলাম না, ঠিক আছে। তারপর দেখো আমি যখন কোনো পাস্ট টেন্স করবো, পাস্ট টেন্সে কেমন হবে। পাস্ট টেন্সে আমি যখন সিম্পল পাস্ট করব বা আমি পাস্ট ইনডিফিনিট করব, তখন দেখো সেন্টেন্সগুলো কেমন হবে। তখন হচ্ছে কোনো একটা সেন্টেন্স, দেখো আমি বলছি, দেখো কোনো কাজ যদি সেটা অতীতে কোনো এক সময় কমপ্লিট হয়ে থাকে, মানে অতীতে ঘটেছিল কাজটা, তখনই আমরা সেই সেন্টেন্সগুলোকে কি করব, আমরা সিম্পল বা ইনডিফিনিট টেন্সে বসাবো, হ্যাঁ। সেটা কমপ্লিট একদম পাস্ট হতে হবে। যেমন রাম বাজারে গিয়েছিল, ঠিক আছে, রাহুল পড়াশোনা করেছিল, হ্যাঁ, সে স্কুলে গিয়েছিল, সে কলকাতায় গিয়েছিল। এই যে ব্যাপারগুলো যেগুলো অতীতে অলরেডি ডান, ঠিক আছে, পাস্টের কোনো একটা ঘটনা, সেটাকে আমরা সিম্পল পাস্টে নেব। যেমন দেখো আমি বললাম যে আই ডিড ইট, ঠিক আছে। আমি বললাম হি ওয়েন্ট দেয়ার। এই সেন্টেন্সগুলো দিয়ে কী বুঝিয়েছি, কোনো একটা পাস্টের ঘটনাকে আমি বলেছি যে আমার কাজটা করা হয়ে গেছে, আই ডিড ইট, ডু এর পাস্ট। হি ওয়েন্ট দেয়ার, সে সেখানে চলে গেছে। তো এই যে ব্যাপারগুলো, সেগুলো দিয়ে কী বুঝিয়েছি আমি, এগুলো দিয়ে বুঝিয়েছি আমি কোনো একটা অতীতের ঘটনাকে আমি জাস্ট সিম্পলি আমি বলেছি, ঠিক আছে। দেখো এখন একবার স্ট্রাকচারটা দেখে নিই আমরা। সিম্পল পাস্টে যে স্ট্রাকচারটা হবে সেটা কীরকম হবে, সাবজেক্ট প্লাস কী হবে, ভি টু মানে ভার্বের যেটা পাস্ট ফর্ম, মানে অতীতে যে ভার্বটা যে চেঞ্জ হয়ে যাবে, সেটার পরে কী বলবে, অবজেক্ট বা সিম্পল। এখানে কোনো ঝামেলা নেই, ঠিক আছে। কিন্তু এখানে দেখো প্রশ্ন কিন্তু অতটাও সোজা আসবে না, ঠিক আছে। দেখো এখানে প্রশ্ন আসবে একটা জিনিস, দেখো যে যখনই দেখবে যে কোনো ইটস টাইম বা ইটস হাই টাইম থাকবে, তখন কিন্তু কি হবে, অবশ্যই ইটস টাইমের পরে যদি কোনো সাবজেক্ট থাকে তখন কিন্তু পরেরটা ভি2 হবে। মানে সিম্পল কথা বলি যে ইটস টাইম বা ইটস হাই টাইম, ঠিক আছে। এরপর যদি ডিরেক্টলি এরপরে যদি থাকে যদি কোনো সাবজেক্ট, তারপর হয়ে যাবে, তারপরে যে ভাবটা থাকবে সেটা কিন্তু অবশ্যই ভি2 বসবে, মানে অতীতকালটাই দিতে হবে।
যেমন দেখো ইটস টাইম ইউ স্টাডিড, এইটা কিন্তু রাইট সেন্টেন্স, কিন্তু ইটস টাইম বা ইটস হাই টাইমের পরে পরে যদি এটা টু থাকে তখন কিন্তু V1 দিতে হবে, ঠিক আছে। মানে ইটস টাইম যেমন আমরা বলি না যে ইটস টাইম টু স্টাডি, মানে এটাই তোমার পড়ার সময়, ইটস টাইম টু স্টাডি। আবার যদি বলি ইটস টাইম ইউ স্টাডিড, ঠিক আছে, বুঝতে পারলাম, এটা কিন্তু এরর কারেকশনে আসে। তারপর দেখো এখানে আমি একটা সুন্দর একটা ব্যাপার আমি আলোচনা করব। দেখো ইংলিশে আমি বললাম যে আই লাভ হার, আই লাভ হার দিয়ে কী বোঝালাম, যে আমি তাকে ভালোবাসি, ঠিক আছে। কিন্তু আমি যদি তার আগে একটা ডু বসাই, লাভের আগে ভার্বটার আগে যদি একটা ডু বসাই, এর মানে কি, তুমি জোর দিয়ে কিছু বললে, হ্যাঁ আমি ওকে ভালোবাসি, আই ডু লাভ হার, মানে আমি কোনো জোর, যখন তুমি মেইন ভার্বটার আগে যখন কি করলে একটা অক্সিলারি হেল্পিং ভার্ব ডু বসালে, তখন কি সেন্টেন্সটা কী হলো, জোর দিয়ে কিছু বলা হলো, ঠিক আছে। যেমন দেখো আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, ঠিক আছে, ওয়েন্ট। কিন্তু আমি যখন এখানে করলাম যে আই ডিড গো টু স্কুল, এটাতে কি বোঝালাম, আমি আমি জোর দিয়ে বললাম যে হ্যাঁ আমি স্কুলে গিয়েছিলাম, ঠিক আছে, এটা বোঝালো। এবং লক্ষ্য করবে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে আমি যখন ডিড দিলাম তখন কিন্তু এই ওয়েন্টটা কিন্তু আর ওয়েন্ট থাকলো না, এটা গো হয়ে গেল। আমি এটা কিন্তু এর আগের স্লাইডে কিন্তু বলেছিলাম, ঠিক আছে, এরকমই হবে, ঠিক আছে। তারপর দেখো আমি বললাম যে হি হ্যাজ এ মোবাইল, যখন ডাচ দিব প্রথমে তখন কিন্তু সেটা হ্যাভ হয়ে যাবে, ঠিক আছে। তো এই যে ব্যাপারগুলো এটা কিন্তু একটু দেখে নিবে, তোমরা হয়তো অনেকেই জানো ব্যাপারগুলো, ঠিক আছে। আর এখান থেকেই কিন্তু এই যে ইন্টারোগেটিভটা বোঝানো আরেকটু সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। যেমন তোমাকে বলি যে আই লাভ হার, ঠিক আছে, আমি তাকে ভালোবাসি, ঠিক আছে। এবং আমি যদি এটাকে কোশ্চেন করতে চাই তখন কি হবে, এখানে যে মিডিলে যে ডুটা থাকবে এই ডুটাকে আগে নিয়ে নেব, তারপর যা আছে তাই বসিয়ে দিব, ডু আই লাভ হার, আমি কি তাকে ভালোবাসি। তো এই যে বুঝতে পারলে তখন এটা কী হয়ে গেলো, কোশ্চেন হয়ে গেলো। ঠিক এইভাবেই কিন্তু এর আগের যে সেন্টেন্সে যে আমি করেছিলাম কোশ্চেনটা, এটা কিন্তু ঠিক এইভাবেই হয়েছিল, ঠিক আছে, এটা ঠিক আছে। তারপর দেখো এখন আসছে হচ্ছে সিম্পল ফিউচার। তো সিম্পল ফিউচার কি হবে, সিম্পল ফিউচার হচ্ছে তোমার এমন কিছু যেটা একটা সাধারণভাবে ফিউচারের কথা বলছে, ঠিক আছে, ঠিক আছে, সেটা হচ্ছে সিম্পল ফিউচারের কথা বলা হচ্ছে। তো সিম্পল ফিউচারের যে স্ট্রাকচারটা সেটা কেমন হবে, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, তারপর হচ্ছে V1, অবশ্যই V1 বসবে, তারপরে কি বসবে, অবজেক্ট বসবে, এটা একদম সিম্পল, ঠিক আছে। যেমন তোমাকে একটা উদাহরণ দিয়ে বুঝিয়ে দিই, যেমন আমি বললাম যে আই উইল গো, ঠিক আছে, তো কি আমি যাব, ঠিক আছে, এর কোনো একটা ফিউচারের কথা বলা হচ্ছে, ঠিক আছে। আমি বললাম যে উই শ্যাল সিং, ঠিক আছে। তো তো এটা কি, এটা একটা ফিউচার টেন্স, ঠিক আছে। অনেকে আমাকে বলে যে স্যার যে শ্যাল আর উইলের মধ্যে তফাৎ কী, দেখো শ্যাল আর উইলের মধ্যে সেরকম কোনো তফাৎ নেই, ঠিক আছে, তুমি শ্যালও বলতে পারো উইলও বলতে পারো। তবে কিছু কিছু ক্ষেত্রে কী হয়, শ্যাল দিয়ে আমরা ফর্মালিটি বোঝাই, কোনো ফর্মালিটি বোঝাতে গেলে আমরা শ্যাল বলতে পারি, ঠিক আছে। কোনো টিচারের সামনে, কোনো প্রফেসরের সামনে, কোনো অফিসারের সামনে আমরা শ্যাল ইউজ করতে পারি, ঠিক আছে। মানে বলতে সত্যি কথা বলতে শ্যাল একটা হচ্ছে ওল্ড ফর্ম, ঠিক আছে, এটা ওল্ড, তুমি পুরনো যে কোনো কোনো লেখা দেখবে সেখানে শ্যালটা খুব ব্যবহৃত হয়, কিন্তু বর্তমানে মডার্ন লেখাতে শ্যালটা কম ব্যবহৃত হয়, ঠিক আছে। তো আমাদের পাস্ট মানে প্রেজেন্টে মানে ইনডিফিনিটটা শেষ হয়ে গেল, ঠিক আছে, ইনডিফিনিটের মধ্যে আমি প্রেজেন্ট পাস্ট ফিউচারটা করালাম, এখন আমি করাবো কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখন আমরা দেখছি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। তো দেখো কন্টিনিউয়াস কথাটার মানে হচ্ছে কোনো একটা কাজ যেটা ক্রমাগত অবস্থায় রয়েছে, ঠিক আছে, সেটাকে বলা হচ্ছে কন্টিনিউয়াস। তো এখন বর্তমানে যেটা কোনো একটা কাজ ক্রমাগত অবস্থায় রয়েছে সেটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন দেখো উদাহরণ, শি ইজ ইটিং ফুড, মানে সে এখন ভাত খাচ্ছে, ঠিক আছে। তো কি ইটিং, দেখো এখানে কি বলেছে, সাবজেক্ট, সাবজেক্টের পরে কি হয়, সাবজেক্টের পরে একটা ভার্ব থাকবে, এবং ভার্বের পরে কি থাকবে, ভার্ব মানে অক্সিলারি ভার্ব থাকবে, ঠিক আছে, এখানে হেল্পিং ভার্ব থাকবে। এরপরে যে মেইন ভার্ব থাকবে, মেইন ভার্বের সাথে আইএনজি বলবে, তারপর অবজেক্ট অবজেক্ট থাকবে। তাই দেখো হি ইজ ইটিং বলেছে এবং তার আগে কি বসেছে, ইজ বসেছে, ঠিক আছে। সে এই ইজ হতে পারে, আর হতে পারে, অ্যাম হতে পারে, ঠিক আছে। এটা কিসের উপর নির্ভর করবে, এই সাবজেক্টের উপর নির্ভর করবে, ঠিক আছে। যেমন দেখো আই অ্যাম স্টাডিং, ঠিক আছে, টেন্স নাও, তো বুঝতে পারছো, ঠিক আছে। আবার অনেক সময় কী হয়, যখন কোনো নিয়ার ফিউচার থাকবে, নিয়ার ফিউচারের সময় আমরা কি বলতে পারি, আমরা আমরা এই ইয়ে করতে পারি, মানে
তোমার তখন কিন্তু এরকমভাবে বলবো না যে আই উইল গো টু কলকাতা টুমোরো। যখন টুমোরো ব্যাপার থাকবে, কোনো নিয়ার ফিউচার ব্যাপার থাকবে, তখন আমরা উইল বলবো না, আমরা সিম্পল আই অ্যাম বলবো, ঠিক আছে। তারপর দেখো পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস মানে কোনো একটা কাজ যেটা পাস্টে কন্টিনিউয়াসভাবে চলছিল, ঠিক আছে, সেটাকে আমরা বলবো হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। আচ্ছা, তার আগে আমি একটা কথা বলি, প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা এরর কারেকশনে আসে পরীক্ষায়। যেমন দেখো, মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন এ ব্যাংক। তো এটার বাংলা মানে হচ্ছে আমার বাবা ব্যাংকে কাজ করে। এই কথাটাকে আমি যখন ইংলিশে ট্রান্সলেট করব, তখন কিন্তু মাই ফাদার ইজ ওয়ার্কিং ইন এ ব্যাংক এটা কিন্তু হবে না। কেন হবে না? মানে এটা কিন্তু একটা কোনো একটা রেগুলার হ্যাবিটের কথা বলা হচ্ছে, সে কাজ করে, ঠিক আছে। এর মানে সেটা কী হবে, প্রেজেন্ট ইনডিফিনিটে চলে যাবে। এর মানে কী হবে, ওয়ার্কিংটা হবে না, এটা কী হয়ে যাবে, ওয়ার্কস হয়ে যাবে। বুঝতে পারলে? ইন এ ব্যাংক, তা কী হবে, তা মাই ফাদার ওয়ার্কস ইন এ ব্যাংক, ঠিক আছে। তারপর তারপর দেখো কি বলেছে, যে পাস্ট কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াস হচ্ছে কোনো একটা অ্যাকশন, কোনো একটা কাজ, যে কাজটা অতীতে কন্টিনিউয়াসভাবে চলছিল, ঠিক আছে। কোনো একটা কাজ হয়তো হয়তো এখানে শুরু হয়েছিল, এখানে শেষ হয়েছিল, কোনো একটা নির্দিষ্ট টাইম সেটা কী ছিল, কন্টিনিউয়াসভাবে চলছিল, বোঝা গেল। এবং সেটা অবশ্যই এটা অতীতের কোনো ঘটনা, তখন কী হয়ে যাবে, সেটা পাস্ট কন্টিনিউয়াস হয়ে যাবে। এবং পাস্ট কন্টিনিউয়াস টেন্সের রুলটা কীরকম, যে সাবজেক্ট থাকবে, সাবজেক্টের পরে ওয়াজ বা ওয়ার থাকতে হবে, ঠিক আছে। সিঙ্গুলার বা প্লুরালের জন্য যেটা সেটা চেঞ্জ হবে, এবং ভার্বের সাথে আইএনজি হবে। একদম একই রকম নিয়ম, শুধু ওয়াজ বা ওয়ার হবে এবং ভার্বের সাথে আইএনজি বলবে। যেমন দেখো, শি ওয়াজ গোয়িং ফর হবে, হ্যাঁ, ফর শপিং। তো এই যে ব্যাপারটা, এখানে কিন্তু দেখো, এখানে শি ওয়াজ গোয়িং দিয়ে কী বুঝেছে, সে শপিংয়ে যাচ্ছিল। তারপর তেমন দেখো, দে ওয়ার গোয়িং শপিং, ঠিক আছে। তো এই সেন্টেন্সটা এটা কি, যে তারা শপিংয়ের জন্য যাচ্ছিল। তো এই যে সেন্টেন্সটা, এটা কিন্তু এইভাবে পাস্ট কন্টিনিউয়াস হয়, ঠিক আছে। এখানে একটা সেন্টেন্স আমি উদাহরণ দিই, দেখো, আই উইশ আই ওয়ার এ বার্ড। এটা কিন্তু কারেক্ট সেন্টেন্স, ঠিক আছে। আমরা যখন কোনো একটা উইশ করব, আমি এটা হতাম, তখন কিন্তু কি হবে, আই উইল হবে না, আই ওয়াজও হবে না, কি হয়ে যাবে, আই ওয়্যার হয়ে যাবে, ঠিক আছে। তেমন দেখো, যে শি প্রিটেন্ডেড অ্যাজ শি ওয়্যার স্লিপিং, এটা কিন্তু একটা কারেক্ট সেন্টেন্স। এটা কিন্তু ওয়াজ যদি থাকে, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হতো, ওয়্যারই ঠিক, কারণ সে ঘুমাচ্ছিল না, সে প্রিটেন্ড করছিল, অভিনয় করছিল ঘুমানোর, তাই কী হয়েছিল, সেটা ওয়্যার হবে। কোনো ইমাজিনেশন, কোনো আশা, কোনো উইশ বা কোনো সে যখন থাকবে, তখন কী হয়ে যাবে, ওয়্যার হয়ে যাবে। তারপর দেখো, ফিউচার কন্টিনিউয়াসটা কীরকম হবে। ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে কোনো ভবিষ্যতে কোনো একটা কাজ কন্টিনিউয়াসভাবে থাকবে, তখন সেটা কী হয়ে যাবে, ফিউচার কন্টিনিউয়াস, ঠিক আছে। ঠিক সেমভাবে সাবজেক্টের পরে কি হবে, জাস্ট উইল বি বসবে বা শ্যাল বি বসবে, ঠিক আছে। তারপর হবে ভার্বের সাথে আইএনজি বসবে। যেমন দেখো, আই শ্যাল বি গোয়িং টু মার্কেট টুমোরো, ঠিক আছে। তো আই শ্যাল বি মানে আমি কালকে, টুমোরোতে আমি মার্কেটে যেতে থাকবো, এটার বাংলা মানেটা হচ্ছে এটা, ঠিক আছে। আমি আগামীকালকে মার্কেটে যেতে থাকবো, ঠিক আছে, মানে কন্টিনিউয়াস, মানে বুঝতে পারছো আমার কথাটায়। তো এটা কি, দেখো, আই শ্যাল বি গোয়িং, ভার্বের সাথে আইএনজি, গোয়িং টু মার্কেট টুমোরো, ওকে। তারপর এটা হচ্ছে সেন্টেন্স। আরও কিছু সেন্টেন্স দিয়ে দেওয়া, যেমন দেখো, আমি বললাম যে আই উইল বি ওয়ার্কিং দ্যাট টাইম, ঠিক আছে। এর মানে কি, আমি ওই সময়ে কাজ করতে থাকবো, মানে কোনো ভবিষ্যতে হয়তো কথা বলেছে, ওই সময় তুই কী করবি, তখন বলেছে আই উইল বি ওয়ার্কিং দ্যাট টাইম। তো অবশ্যই কিন্তু তোমাকে কী করতে হবে, উইল বি বসাতে হবে, ঠিক আছে। বি না বসালে কিন্তু সেন্টেন্সটা ফিউচার কন্টিনিউয়াস হবে না। এখন আসি হচ্ছে পারফেক্ট। এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, ঠিক আছে, যে পারফেক্ট টেন্সগুলো কোনটা হয়। তো ভিডিওটা অলরেডি অনেকটা লেন্দি হয়ে গেছে, তাই আমি এই পারফেক্টটা আমি কিন্তু কী করব, পরের ভিডিওতে আমি আলোচনা করব, ঠিক আছে। তো তোমরা কিন্তু ভিডিওগুলো অবশ্যই মন দিয়ে দেখবে, ঠিক আছে। এবং কী হবে, আমি আপাতত বেসিকগুলো জানাচ্ছি, ঠিক আছে। এরপরে আমি কিন্তু এই টেন্সটা কমপ্লিট হলে কিন্তু আমি কী করবো, একদম প্রশ্ন নিয়ে আসবো, ঠিক আছে। একদম বিগত বছরের প্রশ্ন, বিভিন্ন পরীক্ষা আসা প্রশ্ন নিয়ে আমি একদম ডিরেক্ট এমসিকিউ আকারে প্রশ্ন তোমাদেরকে বোঝাবো। তো এখন যদি কিছু ডাউট থাকে, সেটা কিন্তু তখন একদম ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। কিন্তু তখন কিন্তু একদম ফ্রেশ থাকলে কিন্তু বুঝতে পারবে না। এই ব্যাপারগুলো একবার দেখে নাও, ঠিক আছে, তখন তাহলে তোমাদের অনেকটাই বুঝতে সুবিধা হবে, ওকে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি। আমি আরেকটা ভিডিও দিব, যেখানে আমি পারফেক্টটা বলে টেন্সটাকে কমপ্লিট করবো, ওকে। থ্যাংক ইউ। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। যারা সাবস্ক্রাইব করনি, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে।
তোমরা বুঝতে পারছো আমি কীরকম ভিডিও নিয়ে আসি। তো আমি কিছু ব্যস্ত থাকার কারণে আমি কয়েকদিন ভিডিও দিতে পারিনি, তো আমি আবার রেগুলার ভিডিও দেবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।